নমস্কার, ফিরে এলাম আবার আমরা টিম রকান কাশখান। আজকে আমরা ডিসকাস করব ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে। এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ, কৌশিক, আমি তোমাকে প্রথম জিজ্ঞেস করতে চাই আজকে, এই যে ওয়ার্ল্ড কাপ ফিভার বা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড কাপ ফিভার, এটার সম্বন্ধে একটু বলো, একটা ব্যাকগ্রাউন্ড দাও। এই ওয়ার্ল্ড কাপ না প্রথম স্টার্ট হয়েছিল 1930-এ। উরুগুয়ে ওয়াজ দ্য ফার্স্ট হোস্ট। ওই সময় জুলে রিমে নামে একজন ফ্রেঞ্চ ভদ্রলোক। ওই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট সময়, যে সময় অ্যাকচুয়ালি ফুটবলের ওয়ার্ল্ড কাপ তো ছেড়েই দিন, ওই কনসেপ্টটাই ছিল না। অলিম্পিক ফুটবল ওয়াজ দ্য হাইয়েস্ট টুর্নামেন্ট। তো জুলে রিমে ভাবলেন যে ওয়ার্ল্ড কাপ মানে সমস্ত ফুটবল প্লেয়িং নেশনগুলোকে নিয়ে যদি একটা কাপ করা যায়। এবার সমস্ত ফুটবল প্লেয়িং নেশন তখন কিন্তু সত্যিই তাই, ইভেন ইন্ডিয়াও একটা সময় ইনভিটেশন পেয়েছিল, আজকে ভাবলে খুব মজা লাগে। আহ, তারা অ্যাকসেপ্ট করেনি, অন্য রিজন, অন্য অন্য প্রসঙ্গ। তো 1930-এর ওই ওয়ার্ল্ড কাপটা, যেটা প্রথম ওয়ার্ল্ড কাপ, উরুগুয়ে হোস্ট নেশনও আর চ্যাম্পিয়ন নেশনও, উরুগুয়ে আর্জেন্টিনা, এই দুটো ফাইনালিস্ট টিম অ্যাট দ্যাট পয়েন্ট অফ অ্যাট টাইম। দ্যাট পয়েন্ট। আচ্ছা, সেখান থেকে মনে পড়লো কৌশিক, তোমার মনে আছে 1986 যখন দুটো বার্থ অফ টু ফ্রেজেস হলো, একটা হচ্ছে হ্যান্ড অফ গড আর একটা হচ্ছে গোল অফ সেঞ্চুরি। মনে পড়ছে নিশ্চয়ই? তুমি একটু এটা নিয়ে বলো তো। 86 আমার জীবনের প্রথম ওয়ার্ল্ড কাপ। যে কোয়ার্টার ফাইনালটার কথা আপনি বলছেন, সেই কোয়ার্টার ফাইনালটা ইংল্যান্ড আর আর্জেন্টিনার। তার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হলো ফকল্যান্ড ওয়ার। এই এই দুটো দেশের মধ্যে যে ফকল্যান্ড ওয়ার হয়েছিল, সেই ফকল্যান্ড ওয়ারের যা ইম্প্যাক্ট, সেটা এসে ডাইরেক্টলি পড়েছিল এই ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনালটার উপর। মানে ইট ওয়াজ নো লেস দ্যান অ্যানাদার ওয়ার। তো ওই ওয়ার্ল্ড কাপের পার্টিকুলার কোয়ার্টার ফাইনালটার আগে ব্রিটিশ মিডিয়া, আর্জেন্টাইন মিডিয়া এবং টোটাল সকার মিডিয়া এমন ভাবে লিখেছিল যে এটা ফুটবল ম্যাচ না, একটা যুদ্ধ হতে যাচ্ছে। মারাদোনার দুটো গোল, ফার্স্ট গোলটা যেটা হ্যান্ডস অফ গড গোল বলে খুব বিখ্যাত হয়ে আছে, গোলটা ডেফিনেটলি হাত দিয়ে করা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তখনকার দিনের প্রযুক্তি অতটা উচ্চমানের ছিল না, ফলে কেউ ধরতেও পারেনি, ওই গোলটা গোল হিসেবে গ্র্যান্টেড হয়। কিন্তু ওটাকে যদি আমরা ইলিগাল গোলও ধরি, ওখানে না মারাদোনার একটা পার্সোনালিটি বেরিয়ে আসে, যে মারাদোনা ওয়াজ লাইক দ্যাট। মানে মারাদোনা যে কোনো ভাবে জিতবে, বিশেষ করে ইংল্যান্ড ম্যাচটা, মানে ফকল্যান্ড ওয়ারের কথাটা আমি বললাম। তো মারাদোনা যে কোনো ভাবে জিততে জিততে চাইতেন। এটা একটা মারাত্মক ব্যাপার। একটা মানুষ মানে যার ছোটবেলাটা চরম দারিদ্র্যের মধ্যে দিয়ে কেটে কেটেছে, তিনি যে মানে শুধু ফুটবলটা তিনি দুর্ধর্ষ খেলতে পারতেন, একটা অন্য লেভেলের প্রতিভা, ওটা নিয়ে বেশি বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু ওনার জেতার ইচ্ছাটা মারাত্মক ছিল, মানে যে কোনো ভাবে আমি জিতবো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। মানে শুধুই প্রতিভা তা কিন্তু নয়, জেতার একটা উদগ্র ইচ্ছে, সেই জন্যই হাত দিয়ে গোলটা। হোয়াট আ এবার ম্যান। হোয়াট আ ম্যান। এবার ওই হাত দিয়ে গোলটার কিছুক্ষণ বাদে যে সেকেন্ড গোলটা হলো, সেটাকে ফিফা গোল অফ দ্য সেঞ্চুরি বলে। যেটা অলমোস্ট হাফ অফ দ্য ইংল্যান্ড টিমকে ড্রিবল করে ফাইনালি কিপার পিটার শিলটন, যে সেই সময়কার ওয়ান অফ দ্য গ্রেটস, তাকেও ড্রিবল করে হয়েছিল। তো এই দুটো গোল আর্জেন্টিনা ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালের ফেটটাকে তৈরি করে দেয়। এবার সেখান থেকে সেমিফাইনাল, তারপর ফাইনাল, তারপর আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় সেকেন্ড বারের জন্য 1986-এ। আবার সেই ইংল্যান্ড আর্জেন্টিনা, ইংল্যান্ড ডমিনেট করলো প্রথম হাফটা এবারে, কিন্তু হেরে গেল তারপর। এটা কি করে হলো তোমার? হাউ ডু ইউ স্ট্র্যাটেজাইজ আপনি দ্যাট অর টক অ্যাবাউট? আপনি আগের ম্যাচটার ক্ষেত্রে দুটো ফ্রেজ বললেন, এই ম্যাচটার ক্ষেত্রেও একটা ফ্রেজের জন্ম হয়েছে, সেটা হচ্ছে লেগস অফ গড। ওটা যদি হ্যান্ডস অফ গড হয়ে থাকে, তাহলে এটা লেগস অফ গড। এই লেগস অফ গড কেন? তার কারণ লিওনেল মেসি, মারাদোনার সার্থক উত্তরসূরি, লিওনেল মেসির আহ, যে দুটো গোল হয়েছে, একটা এনজো ফার্নান্ডেজ আর একটা লাউতারো মার্টিনেজ, এই দুজনকে যে ফাইনাল পাস বাড়িয়েছে, একটা বাঁ পায় একটা ডান পায়। তো ফুটবল ঈশ্বর মারাদোনা, এখনকার ফুটবল ঈশ্বর আর্জেন্টিনার লিওনেল মেসি।
আহ, তার পা থেকে ফাইনাল পাস এসছে যেখান থেকে গোল হয়েছে লেগস অফ গড। আচ্ছা, এবার প্রসঙ্গে আসি, যেটা আপনি যে প্রশ্নটা করলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইংল্যান্ড শুরু করেছিল এত ভালো, ওরা না ডাইরেক্ট ফুটবল খেলছিল। আপনি যদি দেখেন যে ফার্স্ট হাফে ইংল্যান্ড অলমোস্ট ডমিনেট করেছে। হুম, ভীষণ ভালো ডাইরেক্ট ফুটবল খেলছিল, 4-5টা পাসে অপোনেন্ট বক্সে চলে চলে যাচ্ছিল। ওই সময়টা আর্জেন্টিনাকে সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হুম, ঠিক ওই একটা পার্টিকুলার মোমেন্ট থেকে ফার্স্ট 45 মিনিটস আর সেকেন্ড হাফের ফার্স্ট 10 মিনিটস, 55 মিনিটসে সম্ভবত, আমারটা ওদের খেয়াল করছি, আইদার 55 আর 56 মিনিটসে ফার্স্ট গোলটা ইংল্যান্ড করে, ম্যাচের ফার্স্ট গোলটা। হুম, অ্যান্টনি গর্ডন একটা রাইট উইং থেকে ক্রস, অ্যান্টনি গর্ডন সুন্দরভাবে এমিলিয়ানো মার্টিনেজের ডান পাস দিয়ে প্লেস করে গোল গোল করে চলে চলে গেল। ওই সময়টায় আমরা ভাবছিলাম ইংল্যান্ড মোটামুটি ম্যাচটা নিয়েই গেল, কারণ ফার্স্ট হাফ ওরা ডমিনেট করেছে, সেকেন্ড হাফে শুরুতে গোল গোল পেয়েছে। এখান থেকে যে কোনো কারোর পক্ষে বিশ্বাস করা সম্ভব যে ইংল্যান্ড ম্যাচটা নিয়ে যাচ্ছে। কারেক্ট। কোয়ালিটিভলিও আমরা যদি অন পেপার দেখি, ইংল্যান্ড টিমটা কিন্তু ম্যাচের আগে আর্জেন্টাইন টিমটার থেকে মানে মাচ বেটার অন মাচ অন বেটার। অন পেপার। হুম, এবার হুম, অন পেপার হিসাবটা মেলে না, এনিওয়ে। তো আহ, এই কন্ডিশন, এই ফার্স্ট গোলটা পেয়ে যাওয়ার পর, যেখানে সাধারণভাবে একটা টিম যখন অ্যাডভান্টেজ পেয়ে যায় যে কোনো নকআউট ম্যাচে, তারা প্রতিপক্ষকে আরো চেপে ধরে। কারেক্ট। সেখান থেকে হঠাৎ করে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল, উনি কেন অত ডিফেন্সিভ হয়ে গেলেন, এই ব্যাপারটার কেউ মানে বুঝতে পারছে না এখনো পর্যন্ত। আহ, আচমকা ডিফেন্সিভ হয়ে গেলেন। যে কটা সাবস্টিটিউশন করেছেন, অ্যাটাকিং প্লেয়ার তুলে ডিফেন্সিভ প্লেয়ার নামিয়েছেন। 55 রেগুলেশন টাইমের কিন্তু আরো 35 মিনিটস বাকি বাকি ছিল, 5-7 মিনিট নয়। এই কারেক্ট। 35 মিনিটস ওরকম ডিফেন্স করে কাটানো যায় না, সম্ভব না। যখনই ডিফেন্সিভ স্ট্র্যাটেজি অতটা বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু অপোনেন্টের অফেন্সিভ স্ট্র্যাটেজি আরো বেশি ইম্প্যাক্টফুল বেড়ে হয়ে যাবে, যাচ্ছে, আরো হ্যাঁ। ইম্প্যাক্টফুল হয়ে হুম, যাবে। হুম। তো এবং সেটাই হলো, আর্জেন্টিনাকে অ্যাকচুয়ালি এরা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে নিয়ে গেল শুধু নিজেদের ডিফেন্সিভ স্ট্র্যাটেজির জন্য, নিজেদের ভুলে। নিজেদের ভুল। আচ্ছা, এতে এই যে আমরা দেখেছিলাম মিডফিল্ড ব্যাটল এ 26টা ফাউল, হোয়াট রোল ডাজ দ্যাট প্লে? এটা ম্যাচের শুরু থেকেই দেখা গেছে, খুব ফিজিক্যাল ফুটবল হচ্ছিল। মানে এই ফিজিক্যাল ফুটবলের মানে কি সেটা বলা মুশকিল। সাধারণভাবে কোচেরা এটাকে স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করে, সাধারণ দর্শক হয়তো ভাবেন যে ফাউল করা হচ্ছে প্লেয়ারকে আটকানোর জন্য, আহ, বা আমি বল বল প্লেয়ারদের মেরে আটকানোর স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। ঘটনাটা সবসময় তা নয়, অ্যাকচুয়ালি অপোনেন্টের রিদম নষ্ট করে দেওয়ার জন্য করা করা হয় এটা। অপোনেন্ট একটা সার্টেন স্ট্র্যাটেজিতে খেলছে, আননেসেসারি ফাউল যেগুলো কিনা ইয়েলো কার্ড হবে না। এই ফাউলেরও কিন্তু একটা সায়েন্স আছে, মানে ফুটবল সায়েন্স আছে, যে কোচ এমন কিছু ফাউল করতে বলে যে ফাউলগুলোর বেসিক্যালি ইয়েলো কার্ড হবে না, ছোটখাটো ফাউল, আনইম্পর্টেন্ট ফাউল। কিন্তু কি হয়, নিউমারাস পজেস, এতগুলো পজ হলে, ফাউল হলে একটা পজ, একটা ফ্রি কিক, ইনডাইরেক্ট ফ্রি কিক। এবার এই যে এতগুলো পজ হয়, তাতে কি হয়, ফ্লোটা থেমে থেমে যায়। হুম, একটা হুম। টিমের অ্যাটাকিং স্ট্র্যাটেজির যে ফ্লোটা, সেটা বারবার ইন্টারাপ্টেড হতে থাকে। তো সেই দিক থেকে ওটা দেখা যেতে পারে, চোখের পক্ষে খুব খারাপ লাগে দেখতে, কারণ ফিজিক্যাল ফুটবল দেখতে ভীষণ খারাপ লাগে, কিন্তু এটা না মানে ইউরোপিয়ান ঘরানার একটা স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে। এবার আর্জেন্টিনা যদিও ল্যাটিন আমেরিকার টিম, কিন্তু ওরা খেলে আজকাল সব টিমই, মানে ল্যাটিন আমেরিকা হোক আর ইউরোপ হোক, যেহেতু প্লেয়াররা সারা বছর ইউরোপের ক্লাবগুলোতে খেলে, প্রত্যেকটা টিমের ঘরানা কিন্তু এখন ইউরোপিয়ান ঘরানা। ল্যাটিন আমেরিকান ওই ওই যে টাচ ফুটবলের ঘরানা, ওটা কিন্তু আমরা দেখতে পাই না। আচ্ছা। তো ফাউলের মেইন কারণ এটা হতে পারে যে রিদম নষ্ট নষ্ট করে দাও, কারণ আর্জেন্টিনা জানতো যে ওই 26টা ফলে যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, হয়তো দেখবেন যে আর্জেন্টিনার করা ফাউলের সংখ্যা ইংল্যান্ডের থেকে বেশি। তো হয়তো এটা লিওনেল স্কালোনির একটা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি। ছিল যে ইংল্যান্ডের যে অ্যাটাকটা, ওদের মিডফিল্ড খুব সুন্দর, খুব কম্প্যাক্ট, চমৎকার মিডফিল্ড। হ্যারিকেন আর জুড বেলিংহ্যামের মতন দুজন দুর্ধর্ষ ফরওয়ার্ড রয়েছে। সো অ্যাটাকিং লাইনটা কিন্তু ওদের সত্যি সত্যি ভীষণ ভালো। এর রিদমটা নষ্ট নষ্ট করে দাও আননেসেসারি ফাউল করে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন হঠাৎ মাথায় এলো, কৌশিক। এই এই যে মেসিকে দুজন বেরিয়ে আসলো, এসে ম্যান মার্কিং করলো, তার থেকে একটা স্পেস ক্রিয়েট হলো।
এই স্পেস ক্রিয়েটেড যেটা হলো সেটাকে আর্জেন্টিনা কিভাবে ইউটিলাইজ করলো? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে ফুটবল স্ট্র্যাটেজির দিক থেকেও পুলিশম্যান মার্কিং, এই পুলিশম্যান মার্কিং জিনিসটা কিন্তু আজকাল ইন্টারন্যাশনাল ফুটবলে প্রায় উঠেই গেছে। তার কারণ পুলিশম্যান মার্কিং কেন করা হয় না, তার কারণ যদি একজন সুপারস্টারকে আটকানোর জন্য আমি পুলিশম্যান মার্কিং করি, তাহলে সেই প্লেয়ারটা পার্টিকুলারলি ট্রাভেল করে টোটাল মাঠে ওই সুপারস্টারের সঙ্গে। যদি একজন পুলিশম্যান মার্কিং হয়, এক্ষেত্রে আপনি দুজনের কথা বলছেন, সেটা লিওনেল মেসির মতন এত বড় স্টার, তো তার জন্য দুজন প্লেয়ারকে যদি আমি পুলিশম্যান হিসেবে রাখি, তাহলে সমস্যা যেটা হবে সেটা যে ডিফেন্স থেকে দুজন লোক কমবে, Correct. ফলে একটা ওপেন স্পেস ক্রিয়েটেড হবে। ওই ওপেন স্পেসটা কিন্তু এনজো ফার্নান্ডেজ, লাউতারো মার্টিনেজ এরা খুব সুন্দরভাবে ইউজ করে গেছে। ইংল্যান্ড যখন থেকে ডিফেন্সিভ হয়ে গেল, সেই সময় থেকে যদি দেখা যাবে পেনিট্রেটিভ জোন যেটাকে বলা হয়, সেই পেনিট্রেটিভ জোন মানে ঠিক 18 ইয়ার্ড বক্সের আশেপাশের জায়গাটাতে এরা প্রচুর অপারেট করেছে, গোল পায়নি কিন্তু প্রচুর অপারেট করেছে ওই ওপেন স্পেস দিয়ে। মেসিকে ব্লক করার জন্য বা মেসিকে পুলিশম্যান মার্কিং এ রাখার জন্য যে দুটো প্লেয়ার নষ্ট হয়ে গেল ডিফেন্স থেকে, সেই স্পেসটা কিন্তু আর্জেন্টিনা ভীষণ ভালোভাবে কাজে লাগিয়েছে। আর মেসিও খুব বুদ্ধিমত্তার সঙ্গে, মানে এটা একটা প্লয় হয়তো ওদের, যে ওই দুজনকে নিয়ে নিয়ে ঘুরেছে যাতে কিনা এরা ডিফেন্সে না নামতে পারে। তো পুলিশম্যান মার্কিং কেন করেছিলেন টমাস টুখেল বলা মুশকিল। অত্যন্ত অভিজ্ঞ কোচ, সাধারণত জোনাল মার্কিং করা হয়, যে যখন যার জোনে মেসি ঢুকবে তখন সে আটকাবে। জোনাল মার্কিংটা কিন্তু মডার্ন ফুটবলের একটা স্ট্র্যাটেজির অঙ্গ। পুলিশম্যান মার্কিং প্রায় উঠে যাওয়া একটা কনসেপ্ট, কেন উনি ইউজ করেছিলেন এটা বলা মুশকিল। মানে ইভেন ইংল্যান্ডের হারের পেছনে এটা আরো একটা কারণ হতেই পারে। বিশাল বড় হুম। হাত। আচ্ছা, একটু ফিরে যাই অন্য দিকটায়, এমবাপের কথা একটু আসি। ফার্স্ট সেমিফাইনাল। ইয়েস, ওনাকে কি ঠিক করে ইউটিলাইজ করা হয়নি, না স্পেন ওনাকে নিষ্ক্রিয় করে দিল? কোনটা তুমি বলবে এবং কেন বলবে, যেটাই বলবে। কিলিয়ান এমবাপে, সত্যি কথা আমি বলছি, কিলিয়ান এমবাপে 2018-এ যার ওয়ার্ল্ড কাপ ডেবিউ হয়েছে, কিলিয়ান এমবাপের মতন ওয়ার্ল্ড কাপ ফাইনালের রেকর্ড আমি খুঁজে পাচ্ছি না আর কারোর আছে। স্ট্যাটিস্টিক্যালি পেলেরই হয়তো ছিল, কিন্তু আমার যতদূর ধারণা স্ট্যাটিস্টিক্যালি বোধহয় কিলিয়ান এমবাপে পেলেকেও ছাপিয়ে গেছে ওয়ার্ল্ড কাপ ফাইনালের পারফরমেন্সে। কিলিয়ান এমবাপে একটা বিরাট ব্যাপার, মানে ইজ আ সিম্বল অফ শিয়ার কনফিডেন্স। আমি এই লেভেলের কনফিডেন্স এত কম বয়সে খুব কম প্লেয়ারের দেখেছি, মারাত্মক কনফিডেন্স। কিলিয়ান এমবাপে বিশ্বাস করেন না যে উনি হারতে পারেন, এতটাই তার জেতার ইচ্ছে এবং নিজের উপর বিশ্বাসটা এত এত বেশি। আর ট্রু চ্যাম্পিয়ন, সাইন অফ আ ট্রু চ্যাম্পিয়ন। তো সেই কিলিয়ান এমবাপে প্রায় ফার্স্ট সেমিফাইনালে নিষ্প্রভ হয়ে রইলেন, যেটা আমরা দেখলাম। কেন? এমবাপের মেইন পাসিং আউটলেট হচ্ছে অলিসে। যদি ফ্রান্সের আগের ম্যাচগুলো দেখবেন অলিসে ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে এমবাপেকে প্রচুর ফাইনাল পাস বাড়াচ্ছেন, যেখান থেকে এমবাপে অপারেট করতে পারে। এবার স্পেনের যা স্ট্র্যাটেজি ছিল, স্পেনের ম্যানেজার দেলা ফুয়েন্তে যা চমৎকার স্ট্র্যাটেজি সেদিন নিয়েছিলেন। একে তো স্পেনের একটা পজিশনাল গেম, এই পজিশনাল গেমে কি হয় যে তারা সবসময় পজিশনটা রাখার চেষ্টা করে। আর জার্মান ফুটবলের একটা বিশেষ পার্ট গেগেন প্রেসিং যেটাকে বলা হয়, যে যখনই অপোনেন্ট ফুটবলার বল ধরছে সঙ্গে সঙ্গে সেটা যে জায়গাতে কাউন্টার প্রেস করে দেওয়া কন্টিনিউয়াসলি। একজন যখনই বল ধরলো দুজন তিনজন মিলে পাস থেকে সে প্রেস করা, যাতে সে বলটা কাউকে তাড়াহুড়ো করে পাস করতে বাধ্য হয়। এই তাড়াহুড়ো করে পাস করতে গেলেই ভুল পাস হয়। তো এই গেগেন প্রেসিং হয়তো ট্রু গেগেন প্রেসিং নয়, কিন্তু গেগেন প্রেসিং মতন দেখতে লাগে অ্যাটলিস্ট, অন্তত সেই প্লয়টাকে ইউজ করে দেলা ফুয়েন্তে একটা অদ্ভুত জিনিস করছিলেন, যে পলিসে এবং অন্য মিডফিল্ডার যারা কিনা এমবাপেকে পাসগুলো বাড়াবেন পেনিট্রেটিভ জোনে, সেই পাসগুলো বাড়ানোর মতন যে পাসিং আউটলেট গুলো সেগুলোকে বন্ধ করে দিচ্ছিলেন। দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এমবাপে যখন বল ধরছেন পেনিট্রেটিভ জোনে, উনি নিজের গোলের দিকে মুখ করে গেছেন, মানে অপোনেন্ট গোলের দিকে পিঠ ফিরিয়ে, মানে এতটাই খারাপ কন্ডিশন।
তো তাকে ওরকম ভাবে বলটা রিসিভ করে একটা হাফ টার্ন অ্যাটলিস্ট করতে হবে। ফুল টার্ন তো করতে দেবে না এখন মডার্ন মডার্ন ফুটবলে কেউ। অ্যাটলিস্ট একটা হাফ টার্নও করতে হবে, সেই হাফ টার্ন করার মতন জায়গা কেউ দিচ্ছে না। মানে একটা বল কিলিয়ান এমবাপে রিসিভ করবেন, তারপর হাফ টার্ন করবেন, তারপরে গোলের দিকে দৌড়বেন, এতটা সময় না মডার্ন ডিফেন্স দেয় না। তো সুতরাং ওই জায়গাটা, এই যে ফাইনাল পাস গুলো কিলিয়ান এমবাপে নিজের সামনে না পেয়ে নিজের গোলের দিকে মুখ করে রিসিভ করতে বাধ্য হচ্ছেন, এই পার্টিকুলার জিনিসটা স্পেনের ম্যানেজার দেলা ফুয়েন্তের স্ট্র্যাটেজিকে সম্মান দিতেই হবে, উপায় নেই। না মানে ফ্রান্স ইউজ করতে পারেনি তা নয়, স্পেন ইউজ করতে দেয়নি। স্পেনই বেসিক্যালি স্পেন বেসিক্যালি আউটস্মার্ট করেছে হ্যাঁ এদের হ্যাঁ, মানে অন এমনি অন ফিল্ড। শুদ্ধ বাংলায় যদি বলি বা এমনি লোকাল ওয়েতে যদি বলি, তাহলে পকেটে ভরে হ্যাঁ, রেখে পকেটে ভরে দিয়েছে। রেখে দিচ্ছে আচ্ছা ময়দানের ভাষায়। আম, আচ্ছা, সেখান থেকে আসি আরেকজন প্লেয়ারের কথায়, রড্রি, যিনি পেলেন ব্যালন ডি'র। এটা পেলেন, সবাই বললো মোস্ট আনডিজার্ভিং, এটা ঠিক হলো না, কিন্তু সেই লোকটাই আবার ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল। তখন সবাই চমকে উঠলো। হোয়াট উইল ইউ টক অ্যাবাউট ইট? এটা নিয়ে কি বলবে তুমি? রড্রির ব্যালন ডি'র পাওয়ারটা আনডিজার্ভড বলা হয়েছিল একটাই কারণে, সেটা একটা চিন্তাধারা থেকে আসে যে আমরা সবসময় মনে মনে করি যে ব্যালন ডি'র পাবে অ্যাটাকাররা, ডিফেন্ডাররা পেতে পেতে পারে না, কিপাররা তো পেতেই পারে না। রড্রি বেসিক্যালি পজিশন ওয়াইজ হি ইজ আ হোল্ডিং মিডফিল্ডার। হোল্ডিং মিডফিল্ডার কি করে, ডিফেন্সিভ মিডফিল্ডার, যে কিনা বলটা অপোনেন্টের অ্যাটাকের সময় বলটা হোল্ড করে কাউন্টার ডিস্ট্রিবিউশনটা স্টার্ট করে, মানে আরেকটা যে অ্যাটাক, সেই অ্যাটাকটাকে স্টার্ট করে। তো এরকম একজন প্লেয়ারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এরা কিন্তু খুব একটা গোল করে না। এবার ফুটবলে না, যে গোল না করে তার অত মূল্য নেই, মানে গ্ল্যামার নেই, পরিষ্কার কথা। ফুটবল বিজ্ঞানে এদের ভূমিকা অসীম, কিন্তু সাধারণ দর্শকের কাছে এদের অতটা অ্যাপিল নেই, কারণ এরা গোল গোল করে না। যে মানুষ গোল করে না সে আবার ব্যালন ডি'র কি করে পাবে, এটা একটা নর্মাল চিন্তাধারা। কিন্তু যে লোকগুলো গোল করে, তারা যে গোলের পাসটা আলটিমেটলি পায় বা গোলের পরিস্থিতিটা তৈরি হয়, সেই গোলের পরিস্থিতি কিন্তু তৈরি হয় প্রথমেই হোল্ডিং মিডফিল্ডারদের পা থেকে। তো সুতরাং রড্রি যে কাজটা ম্যানচেস্টার সিটিতে করেছেন, স্পেনের টিমে করেছেন, ইউরোর সময় ব্যালন ডি'র পেয়েছেন একদম সঠিকভাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। মানে গ্ল্যামার নেই বলে ব্যালন ডি'রটা পাওয়া উচিত হয়নি, এটা কখনো না। ফুটবল বিজ্ঞানের দিক থেকে রড্রি একদম যথাযথ কারণেই ব্যালন ডি'র পেয়েছেন। এবার যদি আমরা প্রথম সেমিফাইনালটা দেখি, যেটা হলো সেটা হচ্ছে, এই যে আমরা বারবার করে বলছি যে ফ্রান্সের পাসিং আউটলেট গুলো বন্ধ হয়ে গেছে। ফ্রান্সের পাসিং আউটলেট বন্ধ হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ রড্রি নিজেকে ছাপিয়ে যাওয়া। যা রোল দেওয়া হয়েছিল, দেলা ফুয়েন্তে যার রোল সম্ভবত রড্রিকে সেদিন অ্যাসাইন করেছিলেন, রড্রি সম্ভবত সেটাকেও ছাপিয়ে ছাপিয়ে গেছেন। মাঠ জুড়ে আমরা সত্যি দেখছিলাম রড্রিকে, তার যে নির্দিষ্ট কোনো পজিশন আছে এটাই বোঝা যাচ্ছিল না, এতটাই ভালো খেলেছেন। ফলে ন্যাচারালি ফ্রান্সের অ্যাটাক গুলো রড্রির পা শেষ হয়ে যাচ্ছিল, আর স্পেনের অ্যাটাক গুলো রড্রির পা থেকে শুরু হচ্ছিল। আচ্ছা, এই যে তুমি বারবার কোচদের নাম দিচ্ছ, তো অবভিয়াসলি আমার ম্যানেজার, হ্যাঁ, এখন মডার্ন মডার্ন টার্মে ম্যানেজার ম্যানেজার্স, বলে। কারেক্ট, অফকোর্স, বেসিক্যালি পার্ট অফ দ্য ডাগ আউট। এই জায়গাটা ডিউরিং আমাদের মানে কামিং টু ফাইনাল, আর তো আজ বাদে কাল ফাইনাল, তো রোল অফ ডাগ আউট কি মনে হচ্ছে, যে ওদের স্ট্র্যাটেজি কি, বা কিভাবে জিনিসটাকে ওরা প্ল্যান করবে, টেকনিক্যাল আউটপুটস দেবে, হোয়াট এভার, মানে রোল অফ ডাগ আউট আমি তোমার থেকে একটু জানতে চাই। ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মডার্ন ফুটবলে না ম্যানেজারদের রোলটা প্লেয়ারদের থেকেও বোধহয় বেশি ইম্পর্টেন্ট, কারণ তারাই ডিজাইন করেন, তারাই মাঠে প্লেয়ারদের দিয়ে ইমপ্লিমেন্ট করান। সাবস্টিটিউশন, এখন তো 5টা সাবস্টিটিউশন এই ওয়ার্ল্ড কাপে চলছে, তো সাবস্টিটিউশনও তাদের হাতে, তো এভরিথিং তাদের হাতে। তো এবার লিওনেল স্কালোনি ভার্সেস দেলা ফুয়েন্তে। লিওনেল মেসি শুধু নয়, আরেকজন খুব গুরুত্বপূর্ণ মানুষ, আরেকজন লিওনেল, যে কিনা গত ওয়ার্ল্ড কাপ জেতার পেছনেও ছিলেন প্রধান ব্রেন। আমি লিওনেল স্কালোনির কৃতিত্ব এতটুকু কম বলবো না লিওনেল মেসির থেকে। কারণ মডার্ন ফুটবলে ম্যানেজারের কি গুরুত্ব, এটা যারা একটু ফুটবল চর্চা করেন সবাই জানেন। তো সেই লিওনেল কি ভাবছেন,
আহ, একটা অবাক কাণ্ড আমরা দেখেছি, সেটা হচ্ছে কেপ ভার্দে ম্যাচে দেখেছি, ইজিপ্ট ম্যাচে দেখেছি, সুইজারল্যান্ডের ম্যাচটা কোয়ার্টার ফাইনালে হয়তো কম্পারেটিভলি ইজিয়ার ছিল। আবার ইংল্যান্ড, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়, আর্জেন্টিনা না একটা নেভার সে ডাই স্পিরিটে খেলছে। হুম। ওরা যে কোয়ালিটেটিভলি বিরাট কিছু ভালো টিম, আমি এখনো বলবো না, কারণ এত কিছুর পরেও বলবো না। আহ, সত্যি কথা বলতে আমার হয়তো ব্যক্তিগত ধারণা ছিল আর্জেন্টিনা অনেক আগে বেরিয়ে যাবে, বেরিয়ে যেতেও হয়। ওরা একটা অদ্ভুত ট্রেড দেখাচ্ছে, যে ট্রেডটা দেখা যায় না খুব একটা, সেটা হচ্ছে ওরা 15-20 মিনিটস, লাস্ট 15-20 মিনিটসে একাধিক গোল করছে। এই লাস্ট 15-20 মিনিটসে একাধিক গোল করা খুব শক্ত কাজ, বিশেষ করে নকআউট স্টেজে তো বটেই। প্রেশার হ্যান্ডলিং এর একটা ব্যাপার ব্যাপার থাকে, সময় শেষ হয়ে আসছে, বেরিয়ে যেতে হবে আর 15-15 মিনিট বাদে ওয়ার্ল্ড কাপ থেকে। লিওনেল স্কালোনি এবং লিওনেল মেসি, এই এই দুজন, আমার ধারণা এই দুই লিওনেল টিমের মধ্যে, এই যে এতজন কম বয়সী প্লেয়ার, এনজো ফার্নান্ডেজ গত বিশ্বকাপের বেস্ট ইমার্জিং প্লেয়ার হয়েছিলেন। তার মানে কতটা কম বয়স বোঝাই যাচ্ছে। আই থিঙ্ক ইন এ- হিজ আর্লি হ্যাঁ, 20s। এনজো ফার্নান্ডেজ, জুলিয়ান আলভারেজ, লিসান্দ্রো মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ, ম্যাক অ্যালিস্টার, এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে অন্তত এরা বোঝাতে সমর্থ হয়েছেন, এই দুই লিওনেল, যে আহ, আদতে যতক্ষণ না শেষ বাঁশিটা বাজছে, ফাইনাল হুইসেলটা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ম্যাচ শেষ নয়, তোমরা চেষ্টা করে যাও। মানে এরা না যা পারফরমেন্সটা দিচ্ছে সেটা এদের প্রতিভার থেকে বেশি। এরা বেসিক্যালি এতটা প্রতিভাবান নয় যে পারফরমেন্সটা আমরা দেখছি। এরা 100%-এর উপরে দিচ্ছে, খুব স্পিরিটেড একটা গেম খেলছে, জানে যে আমরা 2 গোলে পিছিয়ে পড়লেও 3টে গোল দিয়ে দিতে পারি। এই যে বিলিফটা, এই বিলিফটা কিন্তু এসছে এই দুজনের কাছ থেকে মূলত। লিওনেল মেসি মাঠে টিমকে লিড করছেন এবং উদ্বুদ্ধ করছেন, ড্রেসিং রুমের কাজটা আরেকজন লিওনেলের। স্কালোনি যেটা করছেন সেটা ছেলেদের বারবার করে বোঝাচ্ছেন, এই ছেলেদের যারা সত্যি সত্যি কিন্তু হয়তো গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন, কিন্তু তবুও আমি বলবো ফ্রান্স কোয়ালিটিভলি যে কোনো দিন এই আর্জেন্টিনা টিমের থেকে ভালো, স্পেন যে কোনো দিন এই আর্জেন্টিনা টিমের থেকে ভালো, ইংল্যান্ড যে কোনো দিন এই আর্জেন্টিনা টিমের থেকে ভালো, ইভেন বেলজিয়ামও হয়তো কখনো কখনো এই আর্জেন্টিনা টিমের থেকে ভালো। সুতরাং আহ, অন্তত 4টে 5টা টিম পাওয়াই যায় বিশ্ব ফুটবলে, যারা কিনা এই আর্জেন্টিনা টিমের থেকে অনেকটা কোয়ালিটিটিভলি ভালো অন পেপার। তা সত্ত্বেও আর্জেন্টিনা আজকে ফাইনালে, তার কারণ লিওনেল স্কালোনি এবং লিওনেল মেসির এই এই যে টিমকে ইন্সপায়ার করার ক্ষমতা, এটাই আসল ব্যাপার। প্রত্যেকে নিজেকে ছাপিয়ে গিয়ে খেলছে। এবার আসি দেলা ফুয়েন্তের কথা। ডাগ আউটে দেলা ফুয়েন্তে একটা বড় ব্যাপার, তার কারণ স্পেন যে একটা অসাধারণ পজিশনাল ফুটবল খেলছে, স্পেনের টিকি টাকা ফর্ম সবাই জানেন 2008 থেকে, সেটা আরেকজন বিখ্যাত কোচ ভিনসেন্ট ডেল বস্কির হাত ধরে এসেছিল। এই এই স্পেনে হয়তো এক্স্যাক্টলি টিকি টাকা খেলছে না, কিন্তু পজিশনাল ফুটবলই খেলছে, পজিশনাল ফুটবল খেলছে, এবং এই পজিশনাল ফুটবল দিয়ে অপোনেন্টকে প্রায় আউটপ্লে করে দিচ্ছে। লামিনে ইয়ামালের মতন অতি প্রতিভাবান ফরওয়ার্ড, রড্রির মতন দুর্ধর্ষ হোল্ডিং মিডফিল্ডার, গোটা টিমটা একটা মানে অর্কেস্ট্রা সিম্ফনির মতন নিখুঁত ভাবে নামছে উঠছে, পজিশন রাখছে, পেনিট্রেটিভ জোনে পাস খেলছে, যখন নিজেদের ডিফেন্সিভ থার্ডে বল আসছে সেখানেও খুব মাথা ঠান্ডা করে 3টে 4টে পাস খেলছে, বল উড়িয়ে দিচ্ছে না। সুতরাং এই যে একটা অদ্ভুত পজিশনাল, আমি প্রায় সত্যি সত্যি ওই অর্কেস্ট্রা সিম্ফনির কথা বলেছি, একজন অর্কেস্ট্রার কন্ডাক্টর যেভাবে কন্ডাক্ট করেন গোটা পরিবেশটাকে, দেলা ফুয়েন্তে ঠিক সেভাবেই কন্ডাক্ট করছেন। এই এই পর্যায়ের কন্ট্রোল যদি কারোর মাঠে থাকে, তাহলে ডেফিনেটলি আমি বলবো যে অ্যাডভান্টেজ স্পেন। তাহলে তোমার চোখে কি মনে হচ্ছে যে একদিকে স্পেন, অন্যদিকে আর্জেন্টিনা? তোমার মতে কে জিতবে? উইল পাওয়ার, ওয়েল অর্কেস্ট্রেশন, নাকি ম্যাচুরিটি, এক্সপিরিয়েন্স? টিম স্পেনের বিল্ডিং অবভিয়াসলি। স্পেনের অর্কেস্ট্রেশন, স্পেন কোয়ালিটিভলি আর্জেন্টিনার থেকে ভালো টিম।
এটা আমি আগেও বলেছি, আবারও বলছি। আর শুধু স্পেন ভালো টিম তাই নয়, স্পেন না সেটা খুব স্বচ্ছন্দে মাঠে করে দেখাচ্ছে। আমরা নকআউট গুলো যদি দেখি, স্পেন কিন্তু প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে। হয়তো সবসময় অত গোল তৈরি করতে পারেনি, মানে গোল করতে পারেনি, বাট গোলের সুযোগ প্রচুর তৈরি করেছে স্পেন। আহ, স্পেনের ফেভারে আমার মনে হয় ফাইনালের একটা প্রেডিকশন দিচ্ছি, 3-1 ইন ফেভার অফ স্পেন। তাহলে তুমি বলছো স্পেন, আমি বলছি আর্জেন্টিনা। লেটস সি হু উইন্স দ্য ওয়ার। কৌশিক, লেটস সি। আচ্ছা তাহলে আজকে এখানেই শেষ করছি। আহ, এরপরে আহ, যখন স্কোপ পাবো আবার ফিরে আসবো স্পটস নিয়ে। আজকে এখানেই আমরা কমপ্লিট করলাম। ভালো থাকবেন। ইফ ইউ লাইক, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, গিভ আস আ থামস আপ। বাই বাই, ভালো থাকবেন।